মালয়েশিয়াতে বেশ কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়। দুই মালয়েশিয়ান বান্ধবী সারা আর নীরা এরা একসাথে একটা ফ্ল্যাট শেয়ার করত। সারা ছিল অনেক ধার্মিক ও পরিষ্কার, নীরা ছিল ঠিক উল্টা। নীরার অপরিষ্কার থাকার কারণে সারা অনেক বিরক্তও ছিল। নীরা মাসের পর মাস কাপড় পরিষ্কার করত না, রাইস কুকারে ভাত রান্না করে পোকা না আসা পর্যন্ত অব্দি সেটা পরিষ্কার করত না। ঘরে আবর্জনা স্তূপ হয়ে থাকতো সবসময়। সারা অনেক বলার পরেও নীরার পরিবর্তন হয় না। পরে সারা বিরক্তের শেষ সীমায় চলে আসে। সে নীরার ঘরের ফটো তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। তারপরে পোস্টটা ভাইরাল হয়ে যায়। পরে সারা ফ্ল্যাট পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায়। সারা লাইফ নিয়ম মাফিক চলছিল। সারা সিভিল ইঞ্জিনিয়ার ছিল, কাজের সাইটে যাওয়া, কাজ শেষে বাসা। সমস্যা শুরু একদিন সে বাসার আবর্জনা গাড়িতে নিয়ে তার ডাস্টবিনে ফেলার জন্য সারা সাইডে চলে যায়, ডাস্টবিনে ফেলে, এবং সেখানে পৌঁছায় তখন সে সাইটের একজন লোকজন তার গাড়ির দিকে এগিয়ে আসে এবং খুব অবাক হয়। সারার পুরো গাড়ি এক ধরনের কালো পোকায়, যে পোকাগুলো ময়লা পচে গেলে হয় সেই ধরনের পোকায় ভরে গেছে। সে নিজেও অবাক হয়ে যায়, তার ময়লা থেকে এত পোকা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও ব্যাপারটা সে উপেক্ষা করে। তার নতুন ফ্ল্যাটে একটা কালো ছায়া তার সামনে পেছনে দূরে সরে আসতো। তার অভ্যাস দ্রুত পাল্টে যেতে লাগলো, সবসময় নোংরা থাকতে লাগলো, অসুখ লেগে থাকতে লাগলো। ফলে তার জব চলে যায় এমন অবস্থা। তারা পুরো ফ্ল্যাটে কাউকে আসতে দিত না, এবং ফ্ল্যাটের মধ্যে অন্য কোনো রুম থাকলে ও স্টোর রুমে থাকতেই বেশি পছন্দ করত। কেন তা পরে বলছি। আর পুরো রাত ঠুক 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 আওয়াজ আসত। এমন 2 মাস চলছে। একদিন ফ্ল্যাট ম্যানেজমেন্ট অফিসে সারার নামে কমপ্লেইন আসে। প্রচন্ড দুর্গন্ধ আসাতে একটি কমপ্লেইন তার ফ্ল্যাটের দিকে তাকিয়ে অন্য ফ্ল্যাটগুলোর বাচ্চারা চিৎকার করে কাঁদত। তাই অফিস থেকে লোক এলো বিষয়টা দেখতে, এবং তারপর তারা যা দেখলো তা অবিশ্বাস্য। পুরো ফ্ল্যাট আবর্জনা দ্বারা পূর্ণ, ময়লা, পচা, কালো পোকা পুরো মেঝেতে হাঁটছে। রাইস কুকার থেকে পোকা উপচে পড়ছে সিঙ্কে। সারাকে পাওয়া গেল স্টোরে। সে প্রায় তন্দ্রাচ্ছন্ন এবং ক্রমাগত স্টোরের দেয়ালে পেরেক ঠুকছে। প্রতিটা দেয়াল প্রায় পূর্ণ। সারা তন্দ্রাচ্ছন্ন বিড়বিড় করে চলেছে, চোখ জবা ফুলের মতো। পুরো দেয়াল জুড়ে রক্ত আর পেরেক, মেঝেতে পোকার আবর্জনার স্তূপ। এক নারকীয় অবস্থা। তারপর সারার বাবা মাকে খবর দেয়া হলো, ডাকা হলো হুজুর। সে ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন। ঘর ভর্তি কালো কালো ছায়া এলোমেলো ভাবে ঘুরছে। তিনি সারাকে দোয়া পানি পড়ে দিয়ে খেতে দিলেন। সারা পানি পান করলো, যেন সব পরিষ্কার দেখতে পেল। ঘরের অবস্থা দেখতে দেখতে সে কাঁদতে লাগলো। ঠিক তখনই ঘর জুড়ে ঝড় শুরু হয়ে গেল। ওস্তাদ অর্থাৎ ওই হুজুর দোয়া পড়ে কিছুটা শান্ত করলেন অবস্থা। এবার দ্বিতীয় পার্ট। সারা ওই ফ্ল্যাট ছেড়ে যেতে রাজি ছিল না। তারপর সারা লাইফে সবকিছু ঠিকঠাকই চলছিল। বাবা মাও চলে গেল। ওস্তাদ অর্থাৎ হুজুর বলেছেন, এত বড় কালো শক্তির বিরুদ্ধে খুব ভালো কিছু আমি করতে পারিনি। সারা, তুমি সাবধানে থাকবে। সারার একজন এক্স বয়ফ্রেন্ড ছিল। একদিন তার ফোন থেকে কল আসলো, আমি মালাক্কা অর্থাৎ একটা মালয়েশিয়ান স্টেট, সেখানে রোড দুর্ঘটনার অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সারা, তুমি কি আমাকে সাহায্য করবে প্লিজ? সারা অন্য কিছু বিবেচনা না করে সাহায্য করতে গাড়ি নিয়ে বের হয়ে গেল। সারা যখন কিছুটা নির্জন রাস্তায়, তার সামনে মাটি থেকে কয়েক ফিট ওপরে ভেসে উঠে এলো এক মূর্তি।
কালো কাপড়ে ঢাকা সে আর কেউ নয়, সারার বান্ধবী নীরা। সারা চিনতে কষ্ট হলো না একদম। সারা ভয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। পরে তাকে হাসপাতালে নিলে সে প্রিকোমায় চলে যায়। কিছুদিন পরে জ্ঞান ফিরলে সারা লক্ষ্য করে নার্সরা তার কাছে আসতে ভয় পায়। পরে একজন নার্স তাকে জিজ্ঞেস করলে সে বলে, আসসালামু আলাইকুম। ভৌতিক কথনের লিসেনার্সদের সাথে ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করতে চাই। সামনে চলে এসেছে ওয়েডিং সিজন, আর যারা এই ওয়েডিং সিজনে বাজেটের মধ্যে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সার্ভিস চাচ্ছেন তাদের জন্য ওয়েড মিরর্স নিয়ে এসেছে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ। এছাড়াও আপনারা ওয়েড মিরর্স থেকে যে কোনো দুটি প্যাকেজ বুকিং করলেই পাচ্ছেন 2 ঘন্টার একটি আউটডোর ফটোগ্রাফি সেশন একদম ফ্রি। আর ভৌতিক কথনের লিসেনার্সদের জন্য এক্সট্রা 5% ডিসকাউন্ট তো আছেই। তবে এই ডিসকাউন্ট অফারটি পেতে আমাদের চ্যানেলের নামটি মেনশন করতে হবে। আর এই অফারগুলো শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য। ওয়েড মিরর্স পেজের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমরা আশা করব আপনারা অবশ্যই তাদের পেজ থেকে ঘুরে আসবেন। কয়েকদিন সারা প্রিকোমায় ছিল এবং নার্সরা যখন তার শরীর ঢেকে দিতে চাইতো তার পা সবসময় চাদর থেকে বেরিয়ে আসতো এবং পা দুটির জায়গায় অনেকগুলো কালো পা বেরিয়ে আসতো। পরে সারা কিছুটা সুস্থ হয়, কিন্তু হাতের কিছু অংশ অবশ হয়ে যায়। ওস্তাদ অর্থাৎ হুজুরকে সব বলার পর সে এর পেছনে মীরা জড়িত এটা জানায়। সারাকে তিনি বলেন, মীরাকে খুঁজে বের করে তুমি মাফ চাও। সারা খুঁজতে শুরু করে মীরাকে। তৃতীয় পার্ট। সারা আগের প্রতিবেশী বা বান্ধবীদের জিজ্ঞাসা করলে তারা বলে অনেক দিন তারা মীরার কোনো খোঁজ খবর জানে না। মীরার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। সারা এই খবর জানার পর বাড়ি ফিরছিল। লিফটে ওঠার পর সেই আগের মূর্তিটা লিফটের মধ্যে দেখা যায়, যার মুখ মীরার মতো বিশ্রী একটা হাসি। সে বলে, কেন তুমি নীরাকে খুঁজছো? তুমি তো নীরাকে রেখে চলে এসেছ। তুমি নীরা যখন একসাথে ছিলে তোমার কারণে আমরা নীরার আশেপাশে থাকতে পারতাম না। তুমি সবসময় পরিষ্কার করে রাখতে, নামাজ পড়তে, তারপরও আমরা থাকতাম। কিন্তু নীরাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছ ওই নিউজ ভাইরাল করে। এটা নীরা মেনে নিতে পারে নাই, তাই নীরা প্রতিশোধ নিতে আমাদের তোমার কাছে পাঠিয়েছে। আর আমরা যে কোনো মূল্যে প্রতিশোধ নেব, কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা প্রচন্ড ভয় পেলেও বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে। আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। মীরাকে বলো আমি ভুল বুঝতে পেরেছি। মূর্তিটি বিকট শব্দে হাসতে শুরু করে এবং বলে, অসম্ভব, তোমাকে ধীরে ধীরে শেষ করতেই আমাদের আশা। আমাদের থেকে মুক্তি নাই তোমার। তারপর সারা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে লোকজন তাকে লিফট থেকে করে। চলাফেরা করতে পারে না এখন। একা থাকা সম্ভব হয় না তার পক্ষে। সে মোটামুটি প্রতিবন্ধীর মতো জীবন যাপন করতে থাকে। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এখনো তার উপর আছে। পরে নীরার ব্যাপারে হুজুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সম্ভবত নীরা ব্ল্যাক ম্যাজিক দ্বারা সারার জীবন শেষ করতে শয়তানের কাছে নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিল। তাকে দুনিয়াতে আর খুঁজে পাওয়া হয়তো সম্ভব নয়। ঘটনা সত্যি, যা এখানে খুব উত্তেজনা তৈরি করে। আমি চেষ্টা করেছি গুছিয়ে লিখতে, কতটা পেরেছি জানি না। লেখাটি পড়লে খুশি হব। ভালো থাকবেন আশা করি। অনেকদিন ধরে ভাবছি একটা ঘটনা পাঠাবো। আসলে এটা একটা স্বপ্ন ও বাস্তবের সংমিশ্রণে ঘটা একটা ঘটনা, যা আমি আমার চাচাতো ভাই মোতালিব এবং চাচা আনিসের সাথে ঘটা।
সময়টা 2005 সাল। তখন আমার এসএসসি পরীক্ষা চলছিল। ইংরেজি পরীক্ষার আগের দিন রাত 10টায় সাবজেক্ট রিভিশন দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখন আমার এক চাচাতো ভাই আর এক চাচা আমার রুমে আসে। আমাকে একটা খারাপ কাজ হাসিলের জন্য তাদের সাথে যাওয়ার কথা বলে। আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। আমরা তিনজন প্রায় সমবয়সী 17-18 বছরের যুবক। রাত তখন 10:30টার ওপরে, ঘুটঘুটে অন্ধকার। তিনজনের সাথে মাত্র একটা ম্যাচ লাইট নিয়ে রওনা হলাম। আমাদের গন্তব্যস্থলটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। যাত্রাপথে আমাদের অতিক্রম করতে হবে গ্রামের আঁকাবাঁকা সরু রাস্তা, যার মধ্যে কখনো আছে উন্মুক্ত খোলা মাঠ, আবার কখনো আছে গভীর জঙ্গল, আবার কখনো আছে অনেক পুরাতন নিস্তব্ধ কয়েকটা কবরস্থান। কিন্তু কি জানেন, তখন কিন্তু মনে একটু ভয় কাজ করেনি। আর এখন সেই রাস্তাটার কথা মনে পড়লেই সূর্যের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে পড়ে। আমরা তিনজন খোশ গল্প করতে করতে বিড়ি টানতে টানতে হাঁটছি। বিস্তীর্ণ খোলা মাঠের নিস্তব্ধতা, ঝিঁঝি পোকার ডাকে পূর্ণ গভীর জঙ্গল এবং ইটের বেড়ায় আবদ্ধ নিঝুম ও বিশাল কবরস্থানের মাঝে কোনো ভয় সেদিন মনকে প্রভাবিত করতে পারেনি। আমরা যথারীতি আমাদের গন্তব্যে পৌঁছালাম। গন্তব্যস্থানটাও ছিল এক গভীর জঙ্গলের ভেতর। আমি আর আমার চাচাতো ভাইকে চাচা জঙ্গলের ভেতর একটা স্থানে দাঁড় করিয়ে রেখে তিনি যে কাজের জন্য এসেছিলেন, আমরা যে কাজের জন্য এসেছিলাম তা করতে গেলেন। আর আমরা এই ঘন গভীর জঙ্গলে অপেক্ষা করতে লাগলাম। ওই জায়গাটা যে কতটুকু ভয়ানক তা আপনাকে ভাষায় বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। ওই সময় আমরা দুজন কেন যেন একটুও ভয় পাইনি। ভয় বলতে যে কিছু আছে আমাদের মনেই হয়নি। যাই হোক, দুজন প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর চাচা ফেরত এসে বলে, কাজটা হবে না। যার ফলে আমরা যথারীতি বাড়িতে ফিরে আসি এবং ঘুমোতে যাই। এবং ওই রাতের স্বপ্নে দেখি যে আমরা ওই খারাপ কাজটি করি এবং কাজটা করার পর আমাদের তিনজনকে সাপে কাটে এবং আমরা মারা যাই। আর আমরা জঙ্গলে যে জায়গায় অপেক্ষা করছিলাম ওইটাও একটা পুরনো কবরস্থান, যা আমাদের রাতের অন্ধকারে আমরা দেখতে পাইনি। আমাদের তিনজনের 3টা লাশ ওই কবরস্থানের ওপর পড়ে আছে এবং খারাপ কাজটা করার জন্য যে উপকরণ নিয়েছিলাম তাও আমাদের লাশের পাশে পড়ে আছে। এবং ওই দিন ঘুমের মধ্যে ঠিক মৃত্যুর মতো যন্ত্রণা উপলব্ধি করেছিলাম। এক পর্যায়ে রাতের শেষে ভোর হলো এবং আমরা লাশগুলো জঙ্গলের কবরস্থান থেকে রাস্তার পাশে বড় একটা কবরস্থানের ওপর পড়ে রইল। সকালে রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে আর আমাদের ভৎসনা করছে আর আমাদের গালি দিচ্ছে যে এই খারাপ ছেলেগুলো মারা গেছে, ভালোই হয়েছে, কবরস্থানের ওপরে এসেছে অন্য একটা খারাপ কাজ করতে। সারাদিন আমাদের লাশগুলো ওই কবরস্থানেই পড়ে রয়েছে, কেউ আমাদের কাছে আসছে না। এমনকি আমাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ না, আমাদের কাছে আসার মতো কেউ নেই। আমাদের মৃত্যুর পরে পাপী মানুষ যেরকম যন্ত্রণা ভোগ করে ঠিক তেমন যন্ত্রণা অনুভব করছি আর আল্লাহর কাছে করুণা ভিক্ষা করছি। আর আমাদের তিনজনের চিৎকার চেঁচামেচিতে আমরাই অধৈর্য হয়ে উঠছি। তারপরও আমাদের কাছে কেউ আসছে না। আমরা তিনজনই মনে প্রাণে চাচ্ছি যে আমাদের যেন যেভাবে পারুক মাটি চাপা দিয়ে যাক, যেন আমাদের তাতেই শান্তি। কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না। অনেক মানুষ আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না। আমরা বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওই কবরস্থান থেকে বাড়িতে আমাদের মা বাবার কান্নাকাটি দেখতে পাচ্ছি, কিন্তু তারাও নিজেদের আত্মসম্মানের দিকে চিন্তা করে আসে না। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর গড়িয়ে রাত, কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না, আমাদের কবর দিচ্ছে না। আমাদেরকে কবর দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে পড়েছি, কারণ আমাদের কাছে তখন মনে হতে লাগলো যে আমাদের কবর দিয়ে দিলেই মনে হয় আমাদের সকল আযাব থেকে আমরা মুক্ত হয়ে যাব। এক সময় আমরা নিরাশ হয়ে পড়লাম এবং আমাদের ওপর চলমান আযাব আস্তে আস্তে ত্বরান্বিত হতে লাগলো। দিনের পর দিন চলে যাচ্ছে, কেউ আমাদের কাছে আসছে না। আস্তে আস্তে আমাদের শরীরে পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো কোদাল দিয়ে মাটি কাটলে যেমন মাটির আঘাত লাগে, ঠিক
তেমন ভাবে আমাদের শরীরকে আঘাত করতে লাগলো। আমাদের চামড়া শুকিয়ে আসছিল, শরীরটা আস্তে আস্তে কঙ্কালসার হতে থাকলো। আমরা বুঝতে পারছি আমাদের মৃত্যু হয়েছে, কিন্তু আত্মা দেহ থেকে যাচ্ছে না। কেন যেন বুঝতে পারছি না। আমরা এমন উপলব্ধি হতে লাগলো যে মৃত্যুর পরে আত্মা দেহ ছেড়ে চলে যায়, কিন্তু আমরা এমন কেন? হঠাৎ আবার এও মনে হলো আমরা পাপী মানুষ, তাই আমাদের এই দশা। এভাবেই আমাদের বছরের পর বছর কবরের উপর পড়ে থেকে আযাবময় সময় অতিক্রম করতে হতে লাগলো। হঠাৎ একদিন দেখলাম 4 জন অপরিচিত লোক আমাদের দিকে আসছে। প্রত্যেকের পরনে ছিল সাদা পাঞ্জাবি পাগড়ি। তারা আমাদের একসাথে গোসল দিল, জানাজা পড়ালো এবং যার যার কবরস্থানে আলাদা আলাদাভাবে কবর দিল। ঠিক ওই সময় আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে যাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে দেখি সে আমার কাছে আসছে। আমি তার কাছে একটু কাছে গিয়ে এগিয়ে গিয়ে বলি, রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। সে বলে, আমিও দেখেছি। তারপর সে বলে, তুই কি দেখেছিস বল। তারপর আমি আমার স্বপ্নের কথা বললাম। তা শুনে সে বলতো, আল্লাহর কসম, তুই যা দেখেছিস আমিও এই স্বপ্নটি, হুবহু এই স্বপ্নটি আজ রাত্রে দেখলাম। কিন্তু আমাদের চাচা কোনো কিছু সবার স্বপ্নে দেখেনি। 13 বছর আগে আমাদের জীবনে ঘটা ওই ঘটনাটি আমি একদিনের জন্য ভুলতে পারি না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেইল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা bhautikkathon@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। সুকান্ত মাইতি, সৌদি আরবিয়া থেকে। প্রথমত আপনাকে অন্তর্নিহিত অসংখ্য আন্তরিক ধন্যবাদ আমার গতবারের ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপনা করার জন্য। জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার এই ইমেলটি যোগ্য মনে হলে পড়ে শোনাবেন, খুশি হব। জীবনে চলার পথে নিজেদের অজান্তে আমরা শুভ অশুভ অনেক কিছুই উপলব্ধি করি, কিন্তু জীবনে ব্যস্ত জীবনের জন্য তাচ্ছিল্যতায় আমরা কখনোই তার গুরুত্ব অনুভব করি না। যদি তার কোনো বাস্তবিক রূপ থাকে তবে ঠিক আছে, আর তা না হলে আমরা খুব সহজেই তাতে কুসংস্কারের মালা পরিয়ে দিই। এখন তা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। এরকমই একটা সংস্কারের সাথে জুড়ে থাকা একটা ঘটনা বলবো। আমরা প্রায় সবাই সুতো দিয়ে লেবু লঙ্কা টাঙানোর ব্যাপারটা জানি। খারাপ অথবা অশুভ নজর থেকে বাঁচতে প্রতি সপ্তাহে একবার করে নতুন লেবু লঙ্কা টাঙাতে হয়, সে দোকান হোক বা গাড়ি বাড়ি সর্বত্রই। এখানে এই সমস্ত কথা শুধুমাত্র ঘটনার স্বার্থেই বিবরণ হিসেবে তুলে ধরলাম। যাই হোক, আমি মূল ঘটনায় আসছি। ঘটনাটি ঘটে আমার এক বান্ধবীর দাদা বৌদির সঙ্গে। কিছু ব্যক্তিগত কারণে আমি তাদের নাম উল্লেখ করছি না, ছদ্মনাম ব্যবহার করলাম। আমার বান্ধবী পিঙ্কি, তার বৌদি সোমা ও দাদা সুজয়। 2017 অক্টোবর। সোমা সেদিনও আনমনে অজানা চিন্তায় নিজেকে জড়িয়ে সন্ধ্যাবেলা একা ঘরে বসেছিল। তাই দেখে একমাত্র ননদ পিঙ্কি ঘরে ঢোকে। এর আগে অনেকবার বৌদির কাছে হানিমুনে ঠিক কি ঘটেছিল জানতে চেয়েছে সে, কিন্তু প্রতিবারই সোমা তাকে নানান কথায় এড়িয়ে গেছে। কিন্তু এবার সে নাছোড় বান্দা, তাই সে বাধ্য হয়ে পিঙ্কিকে হানিমুনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক এক করে বলতে শুরু করে। এখানে ঘটনাটি পিঙ্কির কাছ থেকে শুনে আমি তার মতো করে উপস্থাপন করলাম। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 4 বছর আগে। কলকাতার বেহালার বাসিন্দা সুজয় বিয়ের 6 মাস পর কোনো রকমে পুজোর ছুটি ম্যানেজ করে 5 দিনের একটা হানিমুন প্যাকেজ বুক করে স্ত্রী সোমাকে নিয়ে বিজয়ার দিন বেরিয়ে পড়েন বকখালির উদ্দেশ্যে।
এখানে বলে রাখি, বকখালি ভারতবর্ষের সুন্দরবন লাগোয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটা সি বিচ, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একই সমুদ্র সৈকতে উপভোগ করা যায়। কলকাতা থেকে মাত্র ঘন্টা তিনেকের রাস্তা। যাই হোক, আবারও মূল ঘটনায় ফিরে আসছি। দুপুরের লাঞ্চ সেরে সুজয় ও সুমা বকখালি উদ্দেশ্যে রওনা দেয়। দুজনের মন তখন একই অনুভূতিতে বিদ্যমান। কখন তারা বকখালি পৌঁছবে এবং হাতে হাত রেখে সন্ধ্যা লগ্নে প্রকৃতির কোলে বসে অপরূপ সূর্যাস্ত দেখবে। ঘন্টা দেড়েক বাদে রায়চক তিন মাথার মোড় একটু জিরিয়ে নিতে আফটারনুন চায়ের জন্য সুজয় ড্রাইভারকে থামাতে পারে। তারপর চা সিগারেট শেষ করে গাড়িতে ব্যাক করে যাওয়ার সময় হঠাৎই একটা শুকনো লেবু লঙ্কার মালা উড়ে এসে গাড়ির ফ্রন্ট গ্লাসে পড়ে। ড্রাইভার সজোরে ব্রেক করেন এবং কয়েক মুহূর্ত থমকে আতঙ্কে বলে ওঠে, স্যার, আজ আমি ফিরে যাই, চলুন, আজ না গেলে কি নয়? এভাবে লেবুর মালা উড়ে এসে পড়ে রাস্তা কাটলো, মনটা কেমন করছে। সুজয় একগাল হেসে বলে উঠল, এই জন্যই আমাদের দেশ এত পিছিয়ে, যত সব কুসংস্কার, কিচ্ছু হবে না, তুমি চলো। ড্রাইভার কিছুটা আতঙ্কিত ও ভয়ার্ত ভাবে গাড়ি স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করে। হাসতে হাসতে সোমা গাড়ির জানালা দিয়ে দেখে বাম পাশের চাকাগুলো ওই শুকনো লেবুর লঙ্কার মালার ওপর দিয়ে যায়। কিন্তু তারপর যেটা ঘটে তা খুবই আশ্চর্যজনক এবং বিস্ময়কর। শুকনো লেবুগুলো থেকে কালচে লাল গাঢ় তরল বেরোতে থাকে। গাড়ির চাকায় লেগে কালো পিচের ওপর চিটচিটে লাল রক্তিম আভা দাগ তৈরি করে। সোমা আতঙ্কে আটকে ওঠে। সুজয়কে জিজ্ঞেস করলে কিছু না বলে এড়িয়ে যায়। কি বা বলবে? একজন শিক্ষিতা MBA করা মেয়ে সে। এরপর শুরু হয় প্রকৃতির আড়ালে পৈশাচিক খেলা। যেতে যেতে ওরা অনুভব করে হঠাৎই চারিদিকে ঘন অন্ধকার। ড্রাইভার হেডলাইট জ্বালাতে বাধ্য হয়। 4:15টার মতো বাজে, অথচ খুঁতখুঁটে অন্ধকার। কয়েক মুহূর্ত পর শুরু হয় আশ্বিনের ঈশানীর প্রলয়। মুহূর্তেই প্রবল ঝড় ও খানিক বাদে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। বেগতিক দেখে ড্রাইভার গাড়ি খানিকক্ষণ থামাতে বাধ্য হয়। সুজয় এবং সোমা আফসোস করছিল সূর্যাস্ত মিস হওয়ার জন্য, কিন্তু ড্রাইভার যেন কিছু অশুভ আভাস পাচ্ছিল এবং মাঝে মাঝে ভয়ে শিউরে উঠছিল। অথচ সুজয় ও সোমা আপন খেয়ালে মুশগুল। উচ্চ শিক্ষিত যুব সমাজের কর্ণধার তারা, কি বা বুঝবে? বৃষ্টি থামতে থামতে প্রায় 7:30টার মতো বেজে যায়। ওরা আবারও রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সোমা আচমকা দেখে একটা সাদা কাপড় চড়ানো বয়স্ক লোক গাড়ির সামনে হঠাৎই চলে আসে। আতঙ্কে আটকে সোমা গাড়ির ড্রাইভারকে ব্রেক করতে বলে। ড্রাইভারও তৎক্ষণাৎ ব্রেক করে এবং কিছু বুঝে ওঠার আগে গাড়িটা সজোরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। অবাক হয়ে যায় সুজয়। জিজ্ঞেস করলে সোমা কিছু বলে ওঠার আগে দেখে ওখানে কোনো বয়স্ক লোক বা কেউই নেই। তবুও সোমা সবটা খুলে বলে সুজয়কে। সুজয় কিছুটা হেসে বলে, এই সব হ্যালুসিনেশন, হয়তো বৃষ্টির পর ঘন কুয়াশার রিফ্লেক্ট করে কিছু একটা হয়েছে। তারপর আবার ওরা রওনা দেয়। এরপর সোমা আর কিছু বলেনি। ওর বুকের মধ্যে একটু একটু করে অশুভ কিছু একটা দানা বাঁধছিল। যাই হোক, 9:15 নাগাদ ওরা বকখালি পৌঁছলো। কটেজ আগে বুক করা ছিল। ট্রাভেল এজেন্সির প্রোটোকল অনুযায়ী গ্যাস ড্রপ করে ড্রাইভার সেদিনই কলকাতা ফিরতে হবে তাকে। তাই আর দেরি না করে সুজয় ভালো রকম বকশিশ দিয়ে তাকে ছেড়ে দিল। যদিও আতঙ্কিত ভয়ার্ত ড্রাইভারকে দেখে সোমা অনুরোধ করেছিল সেদিনের রাতটা থেকে যেতে, কিন্তু কিচ্ছু করার ছিল না। ড্রাইভার ভয়ে ভয়ে বিদায় নিল। এদিকে সোমারাও নিজেদের নির্দিষ্ট ঘরে চলে গেল। এরপর সেদিন রাতে আর কিছু ঘটেনি। পরের দিন সকালে ব্যালকনিতে এসে সোমা বুঝতে পারে কি অপূর্ব এই বকখালি সমুদ্র সৈকত। আর কটেজটাও অতুলনীয়। তিন পাশে ঝাউ ও সুন্দরী গাছে ঘেরা, শুধু সামনের টুকু খোলা
বিস্তীর্ণ সৈকত। সকালের চায়ের কাপে চুমুক দিয়ে টিভিতে নিউজ চ্যানেল স্ক্রল করতে করতে হঠাৎই একটা খবর দেখে সুজয় আঁতকে ওঠে এবং সোমাকে ডেকে দেখায় গতকালের সেই ট্রাভেল এজেন্সির ড্রাইভারের রহস্যজনকভাবে মৃতদেহ গাড়ি সহ রায়চকের 3 মাথার মোড়ে পাওয়া যায়। সোমা ভয়ে দুঃখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কত করে বলেছিলাম দাদা আজকে রাতটা থেকে যাও, কালকে সকালে যেও। এমন সময় হঠাৎ দক্ষিণের জানালা খুলে যায় এবং একটা হালকা অথচ কনকনে বাতাস এসে সোমার কানকে ছুঁয়ে যায় এবং কোনো এক অশরীরী অশুভ যেন ফিস ফিস করে বলে যায় যে সেই মেরেছে ড্রাইভারকে। সোমা আঁতকে ওঠে। এরপর সুজয় কি হয়েছে জানতে চাইলে সোমা কিছু না বলে চুপ করে বসে থাকে। কি বা বলবে সে? নিজেও তখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। এরপর থেকে সোমা কেমন যেন আনমনা হয়ে যায়। দুপুরে ওরা যখন সমুদ্রে স্নান করতে যায় তখন কোথা থেকে এক পাগল হঠাৎই তাদের সামনে চলে আসে এবং অপ্রাসঙ্গিক ভাবে সোমাকে জোর গলায় বলতে থাকে, মরবি, তুই মরবি, বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, যা বলছি। ও তোকে ছাড়বে না, ছিঁড়ে ছিঁড়ে খাবে, চলে যা, চলে যা এখান থেকে। সোমা ভয়ে শিউরে ওঠে। সুজয় পাগলটাকে তাড়ালেও একটা বিকট অট্টহাসি দিতে দিতে বললে, মরবি, সব মরবি, বলতে বলতে চলে যায়। আসসালামু আলাইকুম। ভৌতিক কথনের লিসেনার্সদের সাথে ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করতে চাই। সামনে চলে এসেছে ওয়েডিং সিজন, আর যারা এই ওয়েডিং সিজনে বাজেটের মধ্যে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সার্ভিস চাচ্ছেন তাদের জন্য ওয়েড মিরর্স নিয়ে এসেছে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ। এছাড়াও আপনারা ওয়েড মিরর্স থেকে যে কোনো 2টি প্যাকেজ বুকিং করলেই পাচ্ছেন 2 ঘন্টার একটি আউটডোর ফটোগ্রাফি সেশন একদম ফ্রি। আর ভৌতিক কথনের লিসেনার্সদের জন্য এক্সট্রা 5% ডিসকাউন্ট তো আছেই। তবে এই ডিসকাউন্ট অফারটি পেতে আমাদের চ্যানেলের নামটি মেনশন করতে হবে। আর এই অফারগুলো শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য। ওয়েড মিরর্স পেজের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমরা আশা করব আপনারা অবশ্যই তাদের পেজ থেকে ঘুরে আসবেন। তারপর সোমার মন মেজাজ থেকে সুজয় সেদিনের মতো সোমাকে নিয়ে কটেজে ফেরে। বিকেলে সোমা সুজয়কে বলে যে ওর আর এখানে ভালো লাগছে না, ও ফিরে যেতে চায় কলকাতায়। সুজয় আশ্বস্ত করে বলে, ও কিছু না, তুমি কিছু ভেবো না, ওসব নিয়ে সব ঠিক হয়ে যাবে। তুমি সকালের ব্যালকনিতে বসে বিকেলের শোভা উপভোগ করো, আমি ততক্ষণে সামনের স্টল থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই বলে সুজয় চলে যায়। সোমা কিছুক্ষণ ওখানে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর পূবের ঝাউবন দিক থেকে হঠাৎ একটা নাম না জানা পাখি বিভৎস কর্কশ আওয়াজ শুনে তাকাতেই চমকে যায়। দেখে সুজয় যেন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সোমা অনেক করে ডাকে সুজয়কে, কিন্তু কোনো সাড়া মেলে না এবং অস্বাভাবিক ঠাউর করে সোমা দেরি না করে তাড়াতাড়ি নিচে গিয়ে সুজয়ের পিছু নেয়। খানিক বাদে সুজয়কে আর দেখা যায় না। এদিকে সন্ধ্যা তখন ধীরে ধীরে রাতের চাদরে ঢাকা পড়ছে। এমন সময় গাছের আড়ালে সে একটা হাত দেখতে পায়। কাছে গিয়ে সুজয় বলে হাতটা ধরার পর মানে যেটা ঘটে সেটা জন্য সে কোনদিন প্রস্তুত ছিল না। হাতটা খুলে চলে আসে এবং সঙ্গে সঙ্গে বালি ও নিজের শরীর, হাত, রক্ত ভিজে যায় এবং একটা বিভৎস মাথা কাটা শরীর, গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। সমস্ত শরীরে গভীর আঁচড়ের দাগ, যেন কয়েক মিনিট আগে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। পায়ের উপর লুটিয়ে পড়ে। ভয়ার্ত সোমা আতঙ্কে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে সে নিজেকে কটেজের রুমে পায়। ভয়ের রেশটা তখনও কাটেনি। অস্থির হয়ে সে সুজয়কে খুঁজতে থাকে। সুজয়, সুজয় কোথায় তুমি? আমি এখানে এলাম কি করে? ও সুজয়কে মেরে ফেলেছে, আমাকেও ছাড়বে না। সুজয়, সুজয়, এই বলে সোমা ভীষণ কান্নাকাটি শুরু করে। সুজয় পাশেই হতভম্বভাবে বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল। ভ্রম ভাঙল সোমার কান্নায়। তৎক্ষণাৎ সোমাকে জড়িয়ে ধরে নানানভাবে আশ্বস্ত করে বলল, সব ঠিক আছে, কিছু হয়নি। কিছুক্ষণ নিস্তব্ধতার পর সোমা ধীরে ধীরে সমস্ত ঘটনা বলল। ভয়ের রেশটা তখনও বিদ্যমান। সুজয় ব্যাপারটাকে একটু স্বাভাবিক করার জন্য হেসে বলল, ধুর, ও তোমার হ্যালুসিনেশন,
উল্টে আমি তোমাকে রুমে না পেয়ে নিচে খোঁজাখুঁজি করছিলাম। এমন সময় তোমার চিৎকার শুনে ঝাউবনের দিকে ছুটে যাই। ওখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমাকে নিয়ে আসি। আর বিশ্বাস করো, ওখানে কোনো শরীর ছিল না। কলেজের স্টাফ ও ডাক্তার একে একে সবাই রুম থেকে চলে যায়। সোমা তখনও বিশ্বাস করতে পারছিল না সত্যি কি সেটা হ্যালুসিনেশন ছিল কিনা। রাতে তেমন সে আর ডিনার করেনি। ভয়ে গুটিসুটি দেওয়া সোমাকে বুকে জড়িয়ে ধরে সুজয় বিছানায় বসে থাকে এবং মনে মনে ঠিক করে যে আর না, পরের দিন সকালে ওরা কলকাতা ফিরে যাবে। এরপর থেকে নানা রকম বিচিত্র রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। হঠাৎই মেঝেতে পড়ে বুকে আঘাত পায় সুজয়। ভাবলো হয়তো ঘুমের ঘোরে সে পড়ে গেছে। টেবিল ঘড়িটা দেখে দেখে বুঝলো রাত তখন 1:15টার মতো বাজে। এমন সময় হঠাৎই ঘরের জানালার কাছে এক অশরীরী ছায়া মূর্তি দেখে সুজয় আতঙ্কে আঁতকে ওঠে। তারপর দেখতে গিয়ে দেখে জানালার কপাটগুলো সজোরে বাড়ি খাচ্ছে, কিন্তু কোনো ছায়া মূর্তি নেই ওখানে। কয়েক মুহূর্ত ভয়ার্তভাবে থাকার পর সুজয় নিজেকে বোঝায় হয়তো তার হ্যালুসিনেশন ছিল। তারপর জানালা বন্ধ করে আবার ঘুমোতে যায়। কিছুক্ষণ পর আবারও একইভাবে মেঝেতে পড়ে যায় সুজয়। এভাবে ভয়ে যেন আরো তাকে চাপতে ধরে। নিস্তব্ধ নিশিরাত। এবার সে ঠিক করে আর ডান পাশে নয়, এবার সে বেডে বাম পাশে শুয়ে যাবে। খানিক বাদে হঠাৎই সোমার চিৎকার শুনে ভয়ে বিস্ময়ে সুজয় উঠে পড়ে। তারপর নাইট ল্যাম্পের আলোয় সুজয় যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সোমা ভয়ে আতঙ্কে ভীষণভাবে কান্না করছে। তাড়াতাড়ি তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে সুজয় টিস্যু দিয়ে তৎক্ষণাৎ তার মুখটা সাফ করে দেয়। তারপর সোমাকে কি হয়েছে জানতে চাইলে সোমা যেটা বলে এর চেয়ে ভয়ঙ্কর রোমহর্ষক বিভৎস আর কিছু হতে পারে না। সোমা বলে হঠাৎই কপালে টপ টপ করে জলের মতো কিছু একটা পড়ার অনুভব করে সে। তারপর চোখ খুলে দেখে ঠিক ওপরে ভাসমান অবস্থায় অবিকল তার মতো অথচ দীর্ঘ দিনের পচা গলা একটা পিশাচিনী মেয়ে, যার একটা চোখ আগুনের মতো জ্বলছে, তাকানো যায় না। আর এক পাশে চোখের জায়গায় কাঁচা কঙ্কাল, যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সুজয় একটু স্বাভাবিকের ছলে বলে, ধুর, ও তোমার হ্যালুসিনেশন, ওটা ঘাম ছিল। তুমি ভয় পেয়েছিলে কিনা? আচ্ছা, আমরা সকাল হলে চলে যাব। তারপর তারা কোন রকমের রাতটা কাটিয়ে সকালে কলকাতা ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। রুম থেকে বেরোনোর সময় সুজয় ডাস্টবিনে পড়ে থাকা রক্তে ভেজা টিস্যুগুলোর দিকে তাকিয়ে অন্তরের ভয় ও আতঙ্ককে চেপে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বেরিয়ে যায়। এই বলে সোমা বলা শেষ করে। পিঙ্কি ভয়ে ও আতঙ্কে অবস্থায় একটা দীর্ঘশ্বাস ফেলে, বিছানা ছেড়ে উঠে পড়ে। ঘড়িতে তখন রাত 10টার মতো বাজে। তারপর সোমাকে বলে, বৌদি, ও বৌদি, 10টা বাজে, দাদা এক্ষুনি এসে পড়বে, চলো ডাইনিং এ যাই। বৌদি, ও বৌদি, এই বলতে বলতে পিঙ্কি সোমার কাছে গিয়ে কাঁধে হাত রেখে এবং নাড়া দেয়। সোমা আস্তে আস্তে মুখটা ঘোরায়। তারপর যা দেখে তা সে কল্পনাও করতে পারেনি। চিৎকার দিয়ে পড়ে মেঝেতে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখে ও বিছানায় শুয়ে, পাশে দাদা বৌদি সবাই দাঁড়িয়ে। কিছু বলার আগে সোমা বলে, কি ব্যাপার, তুমি এই রুমে কি করছো? আমরা এই মাত্র ফিরে এসে দেখি অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছো, কি হয়েছে? পিঙ্কি কয়েক মুহূর্ত হতবাক হয়ে চেয়ে রয়। খানিক বাদে সে বৌদিকে একা দেখে সে ঘরে আসে এবং হানিমুনে ঘটে যাওয়া ঘটনা জানতে চায়। পরে বলা শেষ হলে সে বৌদিকে ডাকে নিচে ডাইনিং এ যাবার জন্য, কিন্তু না ওঠায় বৌদির কাঁধে হাত রেখে মুখ ঘোরায়। অস্বাভাবিকভাবে বৌদি সেখানে ছিল না, তার জায়গায় ছিল সেই পিশাচিনী মেয়েটা যেখানে বসেছিল। সুজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিনের পর থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি বলে আমি আর ওঝা কবিরাজের কাছে যাইনি। তবে রাতে আমি যখনই বিছানায় ডান পাশে ঘুমাতাম তখনই সোমা উগ্রভাবে রেগে আমাকে বিছানা থেকে ফেলে দিত। যবে থেকে বাম পাশে ঘুমাতে শুরু করি আর কিছু ঘটেনি। কিন্তু এখন দেখছি, এই বলে সুজয় থেমে যায় এবং সোমাও বলে যে সুজয় তো শপিং এ গেছিল, সেই বকখালি থেকে আসার পর সে তেমন কিছু দেখেনি। এরপর সুজয় সিদ্ধান্ত নেয় আর নয়, ওরা কোনো ওঝা বা কবিরাজের কাছে যাবেই। এখন সোমা, সুজয়, পিঙ্কি খুশিতে আছে, আর কোনো ঘটনা ঘটেনি। ওঝার দেয়া তাবিজ ওরা এখনো পড়ে। তবে ঘটনার উৎস জানতে চাইলে ওঝা বলেছিল ওই লেবু লঙ্কার মালা কোনো সাধারণ মালা ছিল না, কোনো এক অশরীরী পিশাচিনীর কুঞ্জর থেকে মালা
গুঞ্জরের মালা ছিল এবং উচ্চশিক্ষিত সুজয় সোমা তোয়াক্কা করেনি কুসংস্কার বলে, তাই এই ফল ভোগ করতে হয়েছে। আমার ধন্যবাদ এই এত বড় ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপন করার জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি 2014 সালে। আমি রাত 8টা বাজে আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দেই। আপুর বাসায় যেতে বেজে যায় রাত 9টা। আপুর বাসা, সেখানে গিয়ে আপুর সাথে গল্প সল্প করে ঘড়িতে প্রায় 10টা কি 10:30। কথার ফাঁকে হঠাৎ আপুকে জিজ্ঞেস করলাম আমার ভাগ্নের কথা। সে কোথায়, তাকে তো দেখছি না। তখন আপু আমায় বলেন সে তো বাসায় নেই। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন আপু আমায় বললেন যে তোর ভাগ্নে বন্ধু বান্ধব নিয়ে কোথায় যেন যাওয়ার কথা, মনে হয় সেখানে গিয়েছে। আপুর এই কথা শুনে আমি আপুকে বললাম রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি এখন বাড়ি চলে যাব। সো সে যে কথা সেই কাজ, আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে ভাবলাম যে ভাগ্নিকটা ফোন করি। ফোন করার পর জিজ্ঞেস করলাম কিরে তুই কই? জবাবে উত্তর দিল আমি এখন পূজায়। আমি জিজ্ঞেস করলাম তুই এত রাতে পূজায় কি করিস? সে আমায় বলল বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছি। কেন মামা, তুমি আসবে নাকি? আমি তাকে না বলতে পারলাম না। আমি তাকে বললাম তোর লোকেশনটা দে আমায়। তারপর সে বলল তুমি ঋষিপাড়ায় এসে আমায় ফোন দিও। সো বলে রাখা ভালো, এই ঋষি গ্রামে আমি আরো অনেকবারই গিয়েছিলাম এবং সেখানকার পূজা দেখার জন্য। এখানে কিছু হিন্দু ধর্মের জাতির নাম ছিল ঋষি, তো তারা সবাই একসাথে থাকতো বলে এই এলাকার নাম দেওয়া হয়েছিল ঋষিপাড়া। তারা ধর্মের সবচেয়ে বড় পূজা ছিল কালী পূজা। তো তখন কালী পূজার উৎসব চলছিল। আমি এই পূজায় আরো অনেকবার গিয়েছিলাম। তারপর আমি ঋষিপাড়ায় রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা সম্পর্কে কিছু কথা না বললেই না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম অবস্থায় কিছু বাড়িঘর পড়ে, তারপর বেশ খানিকটা ফাঁকা পথ। এই ফাঁকা জায়গাগুলোতে চাষাবাদ করা হয়। তারপর সেই ঋষিপাড়া গ্রামটি, সেই সময়টা ছিল হালকা শীত। আমি খুব ফুরফুরে মনে এগিয়ে যাচ্ছিলাম। তখন ঘড়িতে সময় আনুমানিক রাত 11:30। চাঁদের আলোয় রাস্তাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে গিয়ে পৌঁছালাম। তখনই ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। আমি খুব স্বাভাবিকভাবে এই রাস্তাটিতে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি যে দুটো জিনিস দেখতে পেলাম, এই জিনিসগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার 10 ফুট সামনে দুটি ভয়ঙ্কর কালো কুকুর, অথচ আমি যখন 10-15 ফুট দূরে ছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটি একদম পরিষ্কার। হঠাৎ করে কুকুরগুলো আমার সামনে এসে খুবই ভয়ানক গর্জন করছে। আমি যেটা খেয়াল করলাম, কুকুর দুটি কোন দিক থেকে দৌড়ে আসেনি, ভয়ানক গর্জনের সাথে মাটি ফেটে বেরিয়ে আসছে। আমি কুকুর দুটিকে একইভাবে ফেস করলাম। এত ভয়ঙ্কর ভাবে গর্জন করছে যে কোনো কুকুরের কাছ থেকে এরকমটি শোনা যায় না, মানে এমন গর্জন শোনা যায় না। কুকুরগুলি দেখতে অন্য স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় ছিল আর কুচকুচে কালো ছিল। ঠিক সেই মুহূর্তে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। আমি মনে মনে সূরা পড়তে লাগলাম, কিন্তু কিছুই হচ্ছে না। কুকুর দুটো আরো ভয়ানক গর্জন করে আমার দিকে আসছে, মনে হচ্ছে এখনই এসে আমাকে কামড়াবে। এইভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে জানি না। হঠাৎ কেন যেন মনে হলো জোরে একটা ধমক দেই, যদি কোনো কাজ হয়। আমি ধমক দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমার ভয়ের কারণে আমার ভেতর থেকে শব্দটি এতই আস্তে বের হলো যে আমার ধমক আমি নিজেই শুনতে পাইনি। আমার মনে হতে লাগলো আমি এক বিশাল মরুভূমির মাঝখানে দুটি হিংস্র জানোয়ারের সামনে আমি এক অসহায় প্রাণী। আমার হিংস্র জানোয়ারগুলি
আমার দিকে বড় বড় সাদা দাঁত বের করে এগিয়ে আসছে, আমাকে তাড়া করছে। আমি ভয়ে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। চারিদিকের পরিবেশটাও ভয়ানক হয়ে আসছে। কুকুরগুলো এখন আমার একেবারে কাছে চলে এসেছে, মনে হচ্ছে এখনই আমাকে আক্রমণ করবে। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ধরেই নিয়েছিলাম আমার জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। নিজেকে নিজের কাছ থেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমার কি কিছুই করার নেই? মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমার মন বলছিল একমাত্র আল্লাহ তাআলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সাহায্য চাইছিলাম আর ভয়ার্ত দৃষ্টিতে কুকুর দুটির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে কেন যেন আমার পেছন দিক দিয়ে কেউ একজন টর্চ মারল, এবং টর্চের আলোটা অনেক পাওয়ারফুল ছিল। সেই আলোয় আমার চারিপাশটা আলোকিত হয়ে উঠল। সে আলোয় আমি যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম সেখানে কিছুই নেই, নেই কোনো কুকুর, নেই কোনো কুকুরের ভয়ানক শব্দ। চারিদিকের পরিবেশটা অনেক শান্ত। টর্চ মারার লোকটি খুবই অল্প সময় আমার কাছে চলে এসেছে। লোকটি আমার কাছে আসার পর আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই, কোনো সমস্যা? এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি জবাবে, না, কোনো সমস্যা নেই বললাম। এই বলে তার কাছ থেকে তার হাতে থাকা টর্চটি ছিনিয়ে নেই। ছিনিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে চারিদিকে কুকুরগুলোকে খুঁজতে থাকি, কারণ এগুলো যদি সাধারণ কুকুর হয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ রাস্তাটির পাশে অনেক খালি জমি। কিন্তু না, চারিদিকে টর্চ মেরেও কোনো কুকুর দেখতে পেলাম না। তবে আমার সাথে থাকা লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি ভাই, কোনো সমস্যা হয়েছে? আমি লোকটির মুখের দিকে তাকিয়ে বললাম, তারপর লোকটি আমায় জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? আমি জবাবে বললাম, আমি ঋষিপাড়া যাব। কথাটি শুনে মুচকি হাসি দিয়ে বলল, হো, আমিও ঋষিপাড়া যাব, আপনি আমার সাথে আসেন। তারপর আমি কোনো কথা না বাড়িয়ে লোকটির সাথে রওনা দেই। যাওয়ার সময় লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল? তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনা শোনার পর লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এগুলো কোনো ব্যাপার না। আমি তার কাছ থেকে কারণ জানতে চাইলাম। লোকটি আমায় বললেন, এই ঘটনা এই এলাকায় আরো অনেকের সাথে ঘটেছে, আবার কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তারপর জিজ্ঞেস করলাম, এই ঘটনা কি কোন সময় আপনার সাথে ঘটেছে? লোকটি আবারও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, না। আমি বললাম, তারপর তার কাছ থেকে এই ঘটনাগুলো কেন এখানে ঘটে জানতে চাইলাম। লোকটি আমাকে জবাবে যা বললেন, এই ঋষিপাড়ায় নাকি অনেক আগে একজন লোক ছিলেন, তার নাম হলো বংশী। এই ব্যক্তি পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তিনি কালো জাদু করতেন, আর তার সাথে সবসময় দুটো কালো রঙের কুকুর থাকত। বলে রাখা ভালো, এই বংশীর নাম আমিও অনেক শুনেছি, এবং তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি কালো জাদু করতেন তাহলে নাকি এই কালো জাদু 100% কাজ করত। তারা কি ধরনের জাদু করতেন কিছু নাম উল্লেখ না করলে নয়, যেমন কাউকে বান মারা, কোন সুন্দর মেয়েকে বশ করে বিয়ে করা, ইত্যাদি ইত্যাদি। এই বংশী মারা যাবার পর থেকে নাকি তার চারপাশে থাকা এই কুকুরগুলিকে আর দেখতে পাওয়া যায়নি। আর আমার সাথে যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে তার দক্ষিণ দিকে আমার প্রায় 30 ফুট দূরে এই বংশীকে হাঁটু গেড়ে মাটি চাপা দেওয়া হয়। তারপর থেকেই রাতের বেলায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি এই কালো কুকুরগুলোকে দেখে। আবার কেউ কেউ এই কুকুরগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও সেদিন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ তাআলার কোন রহমতের কারণে আমার কোনো ক্ষতি হয়নি। সো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেগুলো সময় পেলে শেয়ার করব। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করে ঘটনাটি শেষ করেছেন।
আমার নাম প্রসেনজিৎ পাল, বাসা সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা বন্ধু আছে, তার নাম রনি। ঘটনাটি ঘটে আসলে আমার বন্ধুর কাকার সাথে। তার বাসা আমাদের গ্রামের পাশের গ্রামে, মানে গয়নাকান্দি গ্রামে। আমার বন্ধুর কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছিলেন 2003 সালে। বিয়ের ঠিক 1.5 বছরের মাথায় তার একটা মেয়ে হয়। তার মা আদর করে তার নাম রাখেন তাহেরা। ঘটনাটি ঘটেছিল আসলে 2011 সালের মাঝামাঝি সময়ে। একদিন দুপুরবেলা আমার বন্ধুর কাকা, গল্পে আমি তাকে তিনি বলে সম্বোধন করব, তো আমার কাকা, তার বউ, তার 7 বছরের মেয়ে তাহেরাকে নিয়ে ভাত খাচ্ছিলেন তিনি। ঠিক তখনই খবর আসে চাচার শ্বশুর মারা গেছেন। বাবলু কাকা খবর শুনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তার শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5 কি 6 কিলোমিটার দূরে। তাই তিনি বউ আর মেয়েকে একটা ভ্যান গাড়িতে তুলে দিয়ে নিজের সাইকেলে করে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা রাস্তা, তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়ি পৌঁছান বাবলু কাকা। গোসল, তারপর জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যাওয়া হয়। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সেও কবরে যাবে। মেয়ের কথা না করে দিয়ে তিনি বলেন, তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবেই তো যাবেই। অনেক কান্নাকাটি করার পর বাবলু কাকা তাহেরাকে নিয়ে যেতে রাজি হয়। তবে তিনি বলেন যে সে যেন সবসময় তার মামার সাথেই থাকে। তাহেরা রাজি হয়। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির ভেতর গোরস্থান। গোরস্থানটির চারদিকে কোনো দেয়াল নেই, কোনো সীমানাও। গোরস্থানে এসে বাবলু কাকা তাহেরাকে ওর মায়ের কাছে রেখে বলেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কোথাও যাবা না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশকে মাটি দিতে হয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে তাহেরা সেদিকে এগিয়ে যায়। মামা কিছু না বলেই মাটি দেওয়া দেখতে বলে অপর পাশে দিয়ে কবরের পাশে যেই না গিয়ে উঠে দিবে, ঠিক তখনই একটা পুরনো কবরের ভেতরে ভেঙে পড়ে যায় তাহেরা। তারপর চিৎকার শুরু করে দেয়। বাবলু কাকা তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে আচ্ছা মতো গালি দেন যে কেন সে তার কথা শুনল না। তাহেরার গায়ে যেন কাদা মাটি লেগেছিল, তা ধুয়ে দেন তাহেরার মা। যেহেতু মরা বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই আর ব্যাপারটাকে বেশি দূর বাড়ালেন না বাবলু কাকা। রাত প্রায় 8টা বাজে। খাওয়ার পর বাবলু কাকা তার বউকে বলেন, আমি তাহলে এখন বাড়ি যাই, কারণ গরু ছাগলগুলো আছে, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে চলে যেও। কাকি তাকে চলে যেতে বলেন। ঠিক তখনই তাহেরা ওর বাবার সাথে যাবে বলে বাদশাতে। সবাই বলে, তুমি মায়ের সাথে থাকো, কালকে সকালে যেও। কিন্তু কে শোনে কার কথা? সে যাবে তো যাবেই। অবশেষে তার মেয়েকে সাথে নিয়ে যেতে রাজি হন তিনি। মেয়েকে সাইকেলের পেছনে নিয়ে কাকা রওনা হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটি কাদা ভরা। বাবলু কাকা আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনেই একটা বড় মেহগনি গাছের গাছ পড়ে এবং এর পাশে রাস্তা চলে গেছে। মেহগনি গাছের বাগানের কাছে আসতেই হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। বাবলু কাকা সাইকেল থেকে নেমে চেনটি তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটা বিড়াল চলে গেল। রমিজ মিয়া বিষয়টা আঙুলে না নিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটার মাঝে আসতেই আবার সাইকেলের চেন পড়ে যায়। রমিজ মিয়া আবার সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করেন সেই কালো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে গেল। এবার একটু ঘাবড়ে যান রমিজ মিয়া।
তিনি বুঝেছেন যে এটা স্বাভাবিক কিছু না। চেইনটা ঠিক করে সাইকেলটাতে উঠবেন, ঠিক তখনই আবারও লক্ষ্য করেন প্রচন্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে, যেন সামনে এগোতেই পারছেন না। মেয়েকে এক হাতে ধরে কোনো রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানের শেষে প্রান্তে আসতেই একটা মেহগনি গাছের ডালের উপর চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষ, তার অবয়ব সেখানে বসে আছে। তবে অবয়বটার মাথা নেই। ভয়ে কলিজা শুকিয়ে আসে তার। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে তো প্রচন্ড রকমের ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পেছনের থেকে সামনে এনে কোলের ভেতর শক্ত করে জড়িয়ে ধরেন। মা, তুমি চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। এটা বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। তারপর বাবলু কাকা কোন রকমের সাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে দৌড়তে থাকেন। মেহগনি বাগানটা পেরোতেই এখন খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। বাবলু কাকা সাইকেল নিয়ে মেয়েকে জাপড়ে ধরে দৌড়াচ্ছেন। ঠিক তখনই দেখতে পান সামনেই পুরো রাস্তা জুড়ে সাদা কাফন পরা একটা লাশ শুয়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যান তিনি। তবে তাকে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় পৌঁছাতে হবে। বাবলু কাকা আবারও মেয়েকে বলেন, মা, আমি না বলা পর্যন্ত কিন্তু তুমি চোখ খুলবে না। এরপর বাবলু কাকা লক্ষ্য করেন লাশটার পাশ দিয়ে সামান্য একটু জায়গা আছে যেখান দিয়ে সাইকেল চালিয়ে কোন রকমে যাওয়া যাবে। রমেশ মিয়া সাইকেলে উঠে সেই লাশটার পাশ দিয়ে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটাতেই প্রচন্ড পচা পচা গন্ধ পান। মেয়েটাও তার গন্ধ পেয়ে বলে, বাবা, এটা কিসের গন্ধ? রমেশ মিয়া বলেন, ও কিছু না মা, তুমি চোখ বুজে থাকো। বাবলু কাকা আর একটু সামনে যেতেই পেছন থেকে তার বউয়ের গলার ডাক শুনতে পান। ডাক শুনেই তার মেয়ে বলে, বাবা, মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। বাবলু কাকা আবারও মেয়েকে বলেন, নিয়ে যাচ্ছি, তবে তুমি কিন্তু চোখ খুলবে না, হ্যাঁ, আমি না বলা অবধি। এভাবে জোরে জোরে সাইকেল চালিয়ে রমেশ মিয়া তার গ্রামের রাস্তায় চলে আসেন। সেখান দিয়ে যেতে দেখেন পাশের বাঁশ বাগানের ভেতর থেকে সেই মাথা কাটা লাশটা হাতের ইশারায় ডাকছে। বাবলু কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা কাছে আসতেই একটা লোককে দেখতে পান। তাকে দেখতেই প্রাণটা ফিরে পান রমেশ মিয়া। তাড়াতাড়ি লোকটার কাছে যান এবং তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। পথে লোকটাকে বাবলু কাকা ঘটনাটা বললে লোকটা তাকে বলে, আমি তো মাঝে মাঝে অনেক রাতে এই পথ দিয়ে যাই, তবে কোনোদিন কিছু দেখিনি। হয়তো লাশ কবর দিয়ে এসেছেন, তাই এমন হয়েছে। একথা বলেই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে লোকটা চলে যায়। ঘরে ঢুকে বাবলু কাকা লক্ষ্য করেন তার মেয়ের গা দিয়ে কেমন পচা গন্ধ বের হচ্ছে। তিনি ভাবেন হয়তো কবরের ভেতর পড়ে যাওয়ার কারণে এমন হয়েছে। বাবলু কাকা তার মেয়েকে বলেন জামা কাপড় খুলতে, কারণ তাকে গোসল করতে হবে। বাবার কথা মতো তাহেরা জামা খুলতেই মেঝেতে একটা ছোট্ট হাড়ের টুকরো পড়ে যায়। হাড়ের টুকরোটা দেখে সেটা হাতে নিয়ে বাবলু কাকা বলেন, মা, তুমি এটা কোথায় পেলে? তাহেরা বলে, সে যখন কবরের ভেতর পড়ে গিয়েছিল তখন তার গায়ের উপর এটা পড়েছিল, আর তখনই সে এটা পকেটে রেখেছিল, পরে এটা দিয়ে খেলা করবে বলে। মেয়ের কথা শুনে রমেশ মিয়া প্রচন্ড রেগে মেয়েকে অনেক বকাঝোকা করেন আর তাড়াতাড়ি পাশের বাড়ির হুজুরের কাছে নিয়ে যান। হুজুর সব শুনে বাবলু কাকা তাকে হাড়টি নিয়ে একটা গ্লাসে পানি পড়া দেন আর বলেন, এটা একটা আঙুলের হাড়, আর এই হাড়টি তোমার মেয়ের সাথে আনার কারণেই পথে তোমাদের সাথে এমনটা হয়েছে। আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে না রাখতে বলতে, তবে তোমার মেয়ে সেটা দেখে প্রচন্ড ভয় পেত, এমনকি অনেক বড় ক্ষতিও হতে পারত। সব শুনে রমেশ মিয়া সেই পানি পড়া নিয়ে বাসায় চলে আসেন। তবে ঠিক সেদিন রাতেই রমেশ মিয়া স্বপ্ন দেখেন তার চাচা শ্বশুরের কবরের পাশের কবর, তার উপরে সেই গলা কাটা লাশটা তাকে বলছে, তোর অনেক সাহস, যে কারণে তোর মেয়েকে নিয়ে বেঁচে ফিরতে পারলি, না হলে তোর মেয়েকে আমি জ্যান্ত ফেলে দিতি না। আমি সেই রাতের পর থেকে
বাবলু কাকাকে আর সেই ধরনের কোনো স্বপ্ন দেখেছেন বলে শুনিনি। সে ধরনের কোনো ঘটনার সম্মুখীনও তিনি আর হননি। আমার লেখা এই ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেইল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। এই ঘটনাটি দীর্ঘদিন যাবৎ ঘটে চলেছে আমার সঙ্গে। ঘটনাটি সবার কাছে কতটা ভয়ের মনে হবে জানি না, তবে আমি এখনো এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। ঘটনাটি আমরা বর্তমানে যে বাসায় থাকি সেই বাসাকেই কেন্দ্র করে। বাসার নাম, ঠিকানা আমি ঘটনার একদম নিচে উল্লেখ করছি। যেহেতু এটা একটি আবাসিক এলাকা, তাই অনুরোধ করব বাসার ঠিকানা না পড়ার জন্য। শুরুতেই বলছি, আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়, তবে একদিন ইনশাল্লাহ আসবই। আর কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি, আব্বু, আম্মু ও আমার ছোট বোনকে নিয়ে আমাদের পরিবার। আব্বুর চাকরি সূত্রে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আবাসিক এলাকায় 20 বছর যাবৎ বসবাস করছি। 2011 সালের 20 সেপ্টেম্বর আমরা আমাদের আগের বাসাটি পরিবর্তন করে আমাদের বর্তমান বাসাটিতে উঠি। ঘটনা শুরু হয় এরপর থেকেই। বাসায় ওঠার 3 দিন পর 23 সেপ্টেম্বর রাত 8টা। বাসার সবাই তখন বাইরে গিয়েছিল, আমি তখন বাসায় একা। হঠাৎ আমি একটা ঘ্রাণ পেলাম, খুবই মনোমুগ্ধকর একটি ঘ্রাণ। প্রথমে কোনো তোয়াক্কা না করলেও একসময় আমি ঘ্রাণটার প্রতি মুগ্ধ হয়ে যাই। আমি ঘ্রাণটির উৎস খুঁজতে শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরেই ঘ্রাণটি যেন হারিয়ে গেল। অতঃপর আব্বু আম্মু বাসায় আসতেই ওনাদের ঘ্রাণের কথাটি বললে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। 7 বছর পর অগস্ট 2018, দেখতে ঠিক মনে নেই, রাত তখন 1:20 কি 25 মিনিট হবে। বাসায় সবাই ঘুমাচ্ছে। আমি তখন ইউটিউবে, হঠাৎ আমার নাকে একটি সুগন্ধ ভেসে আসলো। আমি তখনও ইউটিউবে ভিডিও দেখায় মুশকুল, ওদিকে কোনো খেয়ালই নেই। কিন্তু হঠাৎ করেই আমার কাছে ঘ্রাণটি চেনা চেনা মনে হতে লাগলো। আমি মনে মনে বললাম, আরে এটাই তো বোধহয় সেই ঘ্রাণ। এত বছর পর আবার ভাবলাম, মনে মনে বললাম, আবার ভাবলাম, এটা কি কারো পারফিউমের ঘ্রাণ? আর যদি পারফিউমের ঘ্রাণ হয়েই থাকে, তাহলে এত বছর পরে কে আবার এটা ব্যবহার করছে? আর এত রাতে কারই বা পারফিউম লাগানোর দরকার পড়ল? এসব ভাবতে ভাবতে ঘ্রাণটি আবার হারিয়ে গেল। কিন্তু এবার আমি বাসায় এসব কিছু নিয়ে বলিনি। গত সেপ্টেম্বর মাসে আমার দাদু আমাদের বাসায় আসেন। তিনি আমার সঙ্গেই ঘুমান। একদিন রাতে দাদু আর আমি ঘুমোচ্ছি। রাত প্রায় আনুমানিক 3:10 আমার ঘুম ভেঙে গেল, কিন্তু কোনো সাধারণ কারণে ঘুমটা ভাঙল না। আমি তৎক্ষণাৎ আবারও সেই ঘ্রাণটা পেলাম, কিন্তু ঘ্রাণটা আজ যেন অন্য দিনের চাইতে একটু বেশি কড়া। আজ আমি আর বিছানায় থাকতে পারলাম না। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে খুঁজতে লাগলাম ঘ্রাণটা কোথা থেকে আসছে। আমি আমার বাসার এদিক ওদিক ঘ্রাণটির উৎস খুঁজেই চলেছি, কিন্তু কোথাও তা পাচ্ছি না। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘ্রাণ শুকছি। এত সুন্দর,
মনোমুগ্ধকর গান এই পৃথিবীতে আর কোথাও বোধহয় নেই। পরক্ষণে আমি বুঝলাম গানটি আমাদের রান্নাঘর থেকে আসছে। আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আস্তে আস্তে করে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, আর গানটিও ততই করা হচ্ছে। আমি এতদিন গানটির উৎস খুঁজে পেলাম, আর তা হলো আমাদের রান্নাঘর। আমার খুব ইচ্ছা হলো রান্নাঘরের লাইটটি ছেড়ে দেখতে যে ভেতরে আসলে হচ্ছেটা কি। ঠিক তখনই এক নিমিষে গানটি হারিয়ে গেল। একটু আশ্চর্য হলাম। রান্নাঘরে আর না যেয়ে আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দাদুকে গত রাতের ঘটনাটি বলতেই দাদু বললেন, এমন যদি আবারও কখনো হয় তাহলে আমি যেন গানটিকে পাত্তা না দেই। এর ঠিক 3 দিন পর আমি রাতে যা দেখলাম তা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওদিন রাতেও প্রায় 3টার দিকে আমার ঘুম আচমকাই ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে সাধারণত একটা ঝিমুনি ভাব কাজ করে, কিন্তু আমার তেমনটি হলো না। আমি একদম সজাগ। ঠিক তখনই দেখলাম আমার রুমের পাশে বাথরুমের দরজার কোণা থেকে কে যেন উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরের মধ্যে যেন আরো অন্ধকার এক ছায়া মূর্তি। জিনিসটা দেখতে খুবই চিকন, মাথা চ্যাপ্টা, হাতগুলি অনেক লম্বা। ওটা হাঁটতে হাঁটতে আমার বিছানার বাম পাশে আসতে লাগলো। ভয় তখন আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে ডান পাশে ঘুরে শুয়ে আয়তাল কুরসি পড়ছি। আর এরপর ঘুমানোর দোয়া এবং অন্যান্য আনুষঙ্গিক দোয়া পড়তে পড়তেই আমি ঘুমিয়ে গেলাম। বাসায় কথা কাউকে বলতে কেউ বলিনি এখনো। দোহার মাধ্যমে কিভাবে কিভাবে ঘর বন্ধ দিতে হয় তা নিজে নিজেই অনুসরণ করেছি। তারপর থেকে তেমন কিছু হয়নি। তবে হয়েছে আর এক নতুন সমস্যা। ইদানিং আমার ছোট বোন বলছে রাতে কেউ ওর চুল ধরে টান দেয়। প্রথমে সবাই ব্যাপারটি শুনে হাসাহাসি করলো, বলল তোমার লম্বা চুল রাতে বালিশের নিচে চাপা পড়ে টান লাগে হয়তো। কিন্তু আমার বোনটা মানতে নারাজ। আমার কাজিন বাসায় আসলে ও আমার ছোট বোনের সঙ্গে ঘুমায়। একদিন গভীর রাতে আমার কাজিন চাচি চাচি বলে চিৎকার করে শুরু করে। ওর ডাকাডাকি শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা ছেড়ে উঠে ওর রুমে গেলাম। সেই একই কথা বলল, কি যেন ওর চুল ধরে টান দিয়েছে। ও যাতে ভয় না পায় তাই বললাম, আরে এসব কিছু না, দেখো তোমার চুল হয়তো বালিশের নিচে চাপা পড়েছিল, তুই নড়ে উঠতেই হয়তো টান লেগেছে। কিন্তু ও জোর গলায় বলল, না, শুধু টান লাগেনি, কেউ আমার চুল টেনেও ধরেছিল। আমি আর কিছু বলতে পারলাম না। ও না ঘুমানো অবধি আমাকে ওর পাশেই বসে থাকতে হলো। পরদিন ওর কথা শোনার পর বাসার সবাই একটু চিন্তিত হলো। কোনো উপায় না পেয়ে আমি ওই ঘরে আয়াতুল কুরসি কাগজে প্রিন্ট করে লাগিয়ে দিলাম। তারপর থেকে এখন পর্যন্ত এসব কিছু ঘটেনি, কিন্তু আবার কবে কি ঘটে না ঘটে তাও জানি না। নিজের আশ্রয়স্থলেই যদি এমন এসব ঘটে তাহলে আর ভয় ভোগান্তির সীমা থাকে না। এগুলোই আমার বাসায় ঘটে চলা কিছু সত্যি ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি, এজন্য দুঃখিত। যদি ভালো লাগে আশা করি পড়ে শোনাবেন। ভবিষ্যতে আরো ঘটনা লিখবো। ভালো থাকবেন। যে ঘটনাটি বলবো এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে যাওয়ার আগে বলে রাখা ভালো যে আমার স্বপ্নে একটু প্রবলেম আছে। লাইক আমার সাথে বা আমার খুব কাছের মানুষদের সাথে খারাপ কিছু ঘটার আগে আমি স্বপ্নের মধ্যে তার ইঙ্গিত পাই। 2008 থেকে স্টিল আমার সাথে এই স্বপ্নের সমস্যাটা হচ্ছে। অনেক হুজুর ইমাম দেখিয়েছি, কিন্তু আজ অবধি কোনো সঠিক সমাধান আমি পাইনি। যাক, মূল ঘটনায় চলে আসি। আমি ঢাকাতেই থাকি, বাট আমার হোম টাউন চাঁদপুর সদরে, আর ঘটনাটা ওইখানেই ঘটে। তখন আমি আমার মাস্টার্স ফাইনাল সেমিস্টার শেষ করে বাড়িতে যাই এবং কিছুদিন থাকার জন্য। আমাদের বিল্ডিংটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ইন চাঁদপুর।
যা একদম মেইন রোডের সাথে। আর আমাদের বিল্ডিং এর পাশে একটি একতলা জমিদার বাড়ির মতো আছে, যা এখন মোটামুটি রিনোভেট করে ওইখানে মানুষ থাকা শুরু করেছে। আর ওই বাড়িটির সাথে আছে একটি সমাধি, যা আমার রুমের জানালার পাশেই। যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, তো আমার রুম থেকে ওই বাসার ছাদ একদম ক্লিয়ারলি দেখা যায়। আমার বেডের সাইডের জানালা থেকে ওই ছাদের ডিস্টেন্স খুবই অল্প। ওই দিন ছিল 6 মে 2018। সাধারণত আমি সবসময় অনেক লেট করে ঘুমাই। লেট নাইটে ইউটিউব থেকে টার্কিশ হরর মুভি দেখা আর ভূত এফএম শোনা এক প্রকার হ্যাবিট হয়ে গিয়েছিল। ওই দিন আমি তাই ল্যাপটপে অন করে মুভি দেখছি, কিন্তু হঠাৎ করে আমার কেন যেন চোখে এত ঘুম চলে আসছিল, আমি বুঝতেই পারছিলাম না। মানে এটা খুব স্ট্রেঞ্জ ফর মি, বিকজ এত আর্লি আমার কখনো ঘুম আসে না। আমি অজান্তেই ঘুমিয়ে পড়ি। তখন হয়তো মাঝরাত হবে। আমি স্বপ্নে দেখি যে একটা কালো বিড়াল খুব কর্কশ আওয়াজ করছে, আর আমি তাতে খুব বিরক্ত হয়ে অনেক রেগে গিয়ে সেই বিড়ালটার গলা কেটে রক্তাক্ত অবস্থায় একটা বালতিতে করে ছাদে নিয়ে যাচ্ছি। এরপর আমার সামান্য ঘুম ভাঙে, কিন্তু চোখে এতটাই ঘুম ছিল যে আমি অন্য বাস ফিরে আবার ঘুমিয়ে যাই। দেন আবার আমি স্বপ্ন দেখতে থাকি যে আমি অপারেশন থিয়েটারের মধ্যে আছি আর আমার ডেলিভারি হচ্ছে। মনে হচ্ছে যে সত্যি আমার ডেলিভারি হচ্ছে, আর আমি সবকিছু ফিল করতে পারছিলাম। এইবার আমি ঘুম থেকে উঠে বসে পড়ি। শ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো। পরে দেখি যে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। এসির মধ্যেও আমি প্রচন্ড ঘামছি। তারপর ল্যাপটপ শাটডাউন করে পানি খেলাম। ঠিক তখনও আমার জানলার পাশ থেকে দুইটা বিড়ালের কর্কশ আওয়াজ। বিড়ালরা ঝগড়া করলে যেরকম হয় সেরকম শোনা যায়। আমি ওদের ওপর পানি ফেলার জন্য জানালাটা খুলি যাতে আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু এ কি, জানালা খোলার সাথে সাথেই আওয়াজ বন্ধ। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাস হয়েছে, অনেক বাতাস বইছে। জানালা বন্ধ করার সময় আমার পাশের বাড়ির সেই ছাদের দিকে নজর পড়তে দেখি যে একজন মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। মহিলাটির চুলগুলো ছিল অনেক লম্বা। আবছা আলোতে জাস্ট এইটুকুই দেখলাম। ভাবছিলাম যে হয়তো কেউ কাপড় নিতে ছাদে এসেছে। তারপর আমি জানালা বন্ধ করে মোবাইল চেক করে দেখি, তখন ঘড়িতে রাত 3:13। এরপর ওয়াশরুমে যাই। যেতেই ওয়াশরুমের ভেন্টিলেটরের মধ্যে মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। ঠিক তখনই মাথায় এলো যে বৃষ্টির মধ্যে রাত 3টার সময় ওদের ছাদে কে আসবে, আর ওই বাসায় তো এত লম্বা চুলওয়ালা কেউ থাকে না। তাহলে কি আমি এটা কি দেখলাম? নাকি রাত করে হরর মুভি দেখছিলাম তাই হ্যালুসিনেশন হচ্ছে? তখন আমি মাইন্ড সেট করে ফেলেছি এবং আমি এইবার দেখবো যে মানে যেই ঠুকুক বা যাই হোক না কেন আমি দেখবো। কিন্তু সেই মুহূর্তে আবারও বিড়ালের কর্কশ আওয়াজ। আমি আস্তে করে গিয়ে আমার বেডের পাশের জানলাটা খুলি। খুলতেই আবার সেই আওয়াজ বন্ধ। কিন্তু এরপর যা দেখলাম আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ওই সেই মহিলা, কালো কাপড়, কালো খোলা চুল, দাঁড়িয়ে আছে। যেহেতু মহিলাটি পেছন ফিরে দাঁড়িয়েছিল, তাই আমি এইবার ভালো করে জানালার আরো কাছে গিয়ে দেখছিলাম আসলে এটা কি দেখছি। এটা কি হ্যালুসিনেশন? ঠিক তখন দেখলাম যে মহিলাটি আস্তে আস্তে করে আমার দিকে টার্ন করলো। তার পা গুলো ছাদের ফ্লোর থেকে 3-4 ইঞ্চি ওপরে। আমার দিকে ঘুরতেই দেখি যে মহিলাটির হাত জুড়ে একটি নবজাত শিশু। বিজলির ঝলকানিতে দেখতে পেলাম বাচ্চাটি পুরো রক্তাক্ত, নাভিটা পর্যন্ত কাটা হয়নি। মানে সদ্য ডেলিভারি করা বেবি যেমন হয় ঠিক তেমন।
কিন্তু বাচ্চাটি দেখতে ছিল অনেক বিদঘুটে। আমি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আরো ভালো করে দেখার চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই মহিলাটার চেহারা তার দিকে আমার চোখ ফেরাতে হলো এবং আমি শ্বাসরুদ্ধ হয়ে যাবার মতো অবস্থায় পড়লাম, কারণ এই মহিলার চেহারাটি ছিল পুরো কালো, আর আর তাতে চোখ, নাক, মুখ কিচ্ছু ছিল না। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। জলদি করে জানালাটা আটকে ফেলি। জানালাটা আটকাতেই সজোরে ঢিলের ওপর ঢিল ছোড়ার আওয়াজ পড়ছে এবং আওয়াজ শুরু হয়ে যায় জানালার মধ্যে, এবং সাথে সাথে সেই বিড়ালের আওয়াজ, নুপুরের শব্দ আর সেই বাচ্চার কান্নার আওয়াজ। আমি জলদি গিয়ে আমাদের বাসার মেইডকে ডাকি। উনিও এইসব শুনে ভয় পেয়ে যায়। আমি তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি পড়া শুরু করি। যতক্ষণ পড়ি ততক্ষণ আওয়াজ বন্ধ থাকে, পড়া বন্ধ করলেই আবার আওয়াজ শুরু হয়। এমন ঠিক ফজরের আজানের সময় এবং তার কিছু আগ পর্যন্ত ঠিক এইসব ঘটনাই চলতে থাকে। পরের দিন সকালে মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওই বাসায় একজন মারা গিয়েছিল অনেক বছর আগে। এরপর কিছুদিন আগে নাকি নুপুরের আওয়াজ শুনতো সবাই, দেয়ালে নখের আঁচড় দেখতে পেত, কিন্তু ডিরেক্টলি কেউ কিছু দেখেনি কখনো। ওই দিন রাতে আমার প্রচন্ড জ্বর আসে। একজন হুজুরও দেখানো হয়। হুজুরের মতে ওইটা একটা খারাপ কিছু ছিল যার বাতাস আমার গায়ে লেগেছে, আর বলছিল আমার ওই জিনিসটার দিকে এইভাবে তাকিয়ে থাকাটা একেবারেই উচিত হয়নি। এরপর লাস্ট মান্থে যখন আমি আবার চাঁদপুরে যাই, তখন আমার একজন ফকির কাছ থেকে জানতে পারি যে স্বাধীনতার আগে এখানে একজন মহিলা থাকতো যে কিনা প্রেগনেন্ট ছিল। তার হাজবেন্ড তাকে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। মহিলাটি বাড়িতে একাই থাকতো, কারোর সাথে তেমন কোনো কথা বলতো না, মিশতো না, আর বাসা থেকেও খুব বেশি একটা বের হতে চাইতো না। মহিলাটি নাকি তার ডেলিভারি হওয়ার সময় সেই ঘরের ভেতরেই মারা যায় এবং তার 3 দিন পর অনেক পচা গন্ধ আসে যখন, তখন বাড়ির দরজা ভেঙে সবাই তাকে উদ্ধার করে এবং তখন দেখে যে সে ফ্লোরে পড়ে আছে এবং বাচ্চাটিও নাকি সেই মহিলাটির সাথেই পেয়েছিল সবাই এবং সেও মরে পড়ে আছে। ওই মহিলার চুলগুলো নাকি অনেক লম্বা ছিল, কিন্তু এত বছর পর আমাকে কেন দেখা দিল তা আজও বুঝতে পারিনি। এমন আরো কিছু প্যারানর্মাল জিনিস আমি এক্সপেরিয়েন্স করেছি, কিন্তু তেমন ডিরেক্টলি এর আগে আমি কখনো কিছু দেখিনি। আর সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় ছিল যে ওই রাতে আমি আর আমার মেয়ের ছাড়া নাকি ওই সব আওয়াজ কেউ শুনতে পায়নি। আমার সাথে ঘটে যাওয়া আরো ছোটখাটো ঘটনা আছে, সময় পেলে সেগুলো লিখে পাঠাবো। এই প্রথম কোনো স্টোরি পাঠালাম, জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি এই গল্পগুলো আপনাদের একটু হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। যারা চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনাগুলো আমাদের লিখে অথবা অডিও আকারে ইমেইল করতে পারেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের ইমেল করার ঠিকানা ভৌতিককথন@gmail.com। আপনাদের সুবিধার জন্য আমাদের ইমেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ।